ব্যবস্থা হয়ে গেছে। কিসের? গুড্ডির ফিজের। দেখা 20,000 টাকার লোন মুহূর্তেই? জানিস কে দিচ্ছে? সুদ কত? শুধুমাত্র নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান থেকেই লোন নিবি, আর লোন ততটা যতটা দরকার, তাও যাচাই করে। ব্যবস্থা হয়ে গেছে, মাইনে অ্যাডভান্সে পাঠিয়েছি। আরবিআই এই কথা বলে, সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা। অভিষেকের বারুইপুরের সভায় র্যাম্পে হাঁটা 3 মৃত ভোটারের বিষয়ে রিপোর্ট পেল কমিশন। অনিচ্ছাকৃত ভুলের কথা মানলেন বিএলও, নতুন করে নাম তুলতে ফর্ম 6 পূরণ। নির্বাচন কমিশনের নির্দেশ মেনে রাজ্যে 85 ঊর্ধ্ব প্রবীণ নাগরিকদের জন্য বাড়ি বাড়ি গিয়ে চলছে এসআইআর এর শুনানি। এসআইআর নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে মতুয়াদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সরকারি নির্দেশকে থোড়াই কেয়ার, ইচ্ছে মতো ফি নেওয়ার অভিযোগ স্কুলে স্কুলে। মালদা ও মেদিনীপুরে বিক্ষোভে পড়ুয়ারা। আসছি বিস্তারিত খবরে। বারুইপুরের জনসভায় 3 মৃত ভোটারকে র্যাম্পে হাঁটিয়ে শোরগোল ফেলে দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই ঘটনার রিপোর্ট চেয়েছিল নির্বাচন কমিশন। সূত্রের খবর, সেই রিপোর্ট জমা পড়েছে। এদের মধ্যে 2 জন মনিরুল মোল্লা এবং হরে কৃষ্ণ গিরির ক্ষেত্রে অনিচ্ছাকৃতভাবে ভুল হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিএলওরা। আর একজন মায়া দাসকে খসড়া তালিকায় ভুল করে মৃত হিসেবে দেখানো হয়েছে। এই 3 জনের 2 জনের বাড়ি মেটিয়াবুরুজে, একজনের বাড়ি কাকদ্বীপে। রিপোর্টে বলা হয়েছে, ভুল নজরে আসার পরেই সংশ্লিষ্ট বিএলও মনিরুল ও হরেকৃষ্ণর বাড়িতে গিয়ে তাদের নাম নতুন করে তোলার জন্য ফর্ম 6 পূরণ করিয়েছেন। রাজ্যে এসআইআর শুনানি চলছে। এবার নির্বাচন কমিশনের নির্দেশে 85 ঊর্ধ্ব নাগরিকদের জন্য বাড়ি বাড়ি গিয়ে শুনানি শুরু হয়েছে। দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্রে এক প্রবীণ নাগরিকের বাড়িতে এসআইআর এর শুনানির ছবি ধরা পড়ল দূরদর্শনের ক্যামেরায়। क्योंकि मैं वहाँ पर बूथ पे नहीं जा सकती हूँ, मेरी एज इस लायक नहीं है अभी, तो मैं सबका धन्यवाद भी कर रही हूँ। और मेरा नाम है शशि मेहरा। উত্তর 24 পরগনার দেগঙ্গাতেও প্রবীণদের বাড়ি বাড়ি গিয়ে চলছে শুনানি পর্ব। শুনানির জন্য যেদিন ডাকা হয়েছে সেদিন যদি পূর্ব নির্ধারিত জরুরি কাজ থাকে তাহলে চিন্তার কিছু নেই। যথাযথ কারণ জানিয়ে কমিশনের কাছে আবেদন করলে কমিশন শুনানির দিন বদল করে দিচ্ছে। এমনই অভিজ্ঞতার কথা জানালেন কলকাতার রাসবিহারী বিধানসভা অঞ্চলের 2 বাসিন্দা। আমি ডক্টর অয়তি শীল, আমি কলকাতার রেসিডেন্ট, আর 160 রাসবিহারী পার্ট 30-তে আমি বিলং করি। আর আমার এখানে হিয়ারিং আমার ডেট মানে এখানে ছিল বিকজ আমি 2002-তে যখন যে এটা পড়েছি তখন আমরা শিফটিং করছিলাম। আর এর জন্য আমাদের যখন আমরা শিফট করেছি তো তখন আমাদের ওটাতে নাম পড়েনি, তাই কোয়েরি এসছিল। আর তাই আমার যে ডেটটা যে পড়েছিল হিয়ারিংয়ে ওটা 7 ফেব্রুয়ারি ছিল। বাট বিকজ আমি এখন আমার সিনিয়র রেসিডেন্সি বারিলিতে করছি শ্রীরামমূর্তিতে, তো তাই আমাকে কালকেই বেরিয়ে যেতে হবে। তো আমি এখানে রিকোয়েস্ট করেছিলাম স্যারকে, তো তাই অল থ্যাঙ্কস টু ডিও কলকাতা সাউথ অ্যান্ড ইসিআই যে আমারটা ওনারা প্রিপন করে আজকে করিয়ে দিয়েছে। মাই নেম ইজ ঋষিকা সিল অ্যান্ড আই এম আ ভোটার অফ পার্ট 30 অফ দ্য রাসবিহারী কনস্টিটুয়েন্সি। আর আমার হিয়ারিংয়ে নাম উঠেছিল কেন কি আমরা 2002-তে বাড়ি শিফট করেছিলাম। তো আমাদের পুরনো বাড়িতে যখন কাউন্টিং হয়েছিল তখন উই হ্যাড অলরেডি শিফটেড, আর যতক্ষণে নতুন বাড়িতে আমরা শিফট করে গেছিলাম ওখানের কাউন্টিং অলরেডি হয়ে গেছিল, তো তাই জন্য আমাদের নামটা ওঠেনি লিস্টে। আমি এখন আইআইটি খড়গপুরে থাকি
আর আমি সানডেতে বেরিয়ে যাব। আমার অরিজিনাল হিয়ারিং ডেট 7 ফেব্রুয়ারি ছিল, তাই জন্য আমি রিকোয়েস্ট করেছিলাম। আর এখানে যে স্যার আছেন উনি প্রিপোন করে 3rd জানুয়ারিতে করিয়ে দিয়েছে। অল থ্যাঙ্কস টু ডিইও অ্যান্ড ইসি। এসআইআর নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে মতুয়াদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। যে 60,000 বাংলাদেশের হিন্দু শরণার্থী আবেদন করেছেন, কারোর কোনো সামাজিক প্রকল্পের সুবিধা, কাস্ট সার্টিফিকেট বা অন্যান্য কিছু বাতিল হয়েছে বা রদ হয়েছে, এর একটিও উদাহরণ কেউ দেখাতে পারবেন না। তাই মিথ্যাচার করে, বিভ্রান্ত করে আজকে মতুয়া সমাজের মধ্যে বিভাজন তৈরি করা, সনাতনী হিন্দুদেরকে দুর্বল করা, বাংলাদেশি হিন্দু শরণার্থীদেরকে ভয় পাইয়ে দেওয়া এবং ঠাকুরবাড়ির মধ্যে বিভাজন তৈরি করে রাজনীতিকে প্রবেশ করানোর মধ্য দিয়ে আজকে যে কাজগুলো করছেন, আমরা ভারতীয় জনতা পার্টি তার তীব্র নিন্দা করি। গতকাল বিভিন্ন পদ্ধতিগত অসঙ্গতির উল্লেখ করে এসআইআর প্রক্রিয়া আপাতত স্থগিত রাখার অনুরোধ জানিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে দীর্ঘ চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর বক্তব্য ভিত্তিহীন বলে দাবি করে শুভেন্দু জানিয়েছেন তিনি এর পাল্টা চিঠি কমিশনের কাছে পাঠিয়েছেন। অভিযোগ তার পাল্টা যুক্তি, তথ্য, প্রামাণ্য দিয়ে ভারতবর্ষের নির্বাচন কমিশনকে বলেছি। আগের দুটো চিঠির পরিণতি যা হয়েছে, তৃতীয় চিঠির মুখ্যমন্ত্রীর একই পরিণতি হওয়া উচিত এবং 14ই ফেব্রুয়ারি ভোটার তালিকা বেরোবে, 7ই ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি চলবে এবং দেখবি আর জ্বলবি লুচির মতো ফুল। নিয়োগের দাবিতে আন্দোলনে ফের উত্তাল শহর। এসএসসির নতুন চাকরি প্রার্থীরা দ্রুত নিয়োগের দাবিতে আজ বিকাশ ভবনে ডেপুটেশন দেওয়ার কর্মসূচি নেন, কিন্তু জমায়েত শুরু হতেই চাকরি প্রার্থীদের আটকে দেয় বিধাননগর কমিশনারেট পুলিশ। প্রশাসনের দাবি মিছিল বা ডেপুটেশনের অনুমতি ছিল না। অন্যদিকে চাকরি প্রার্থীদের দাবি তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। আমি যাবো, জানি না আমিও যাবো, দাঁড়ান আমিও যাবো। 9 বছর ধরে আজকে আমরা এই যন্ত্রণা কাতর পরিস্থিতি, 9 বছর ধরে আজকে আমাদের নিজেদের মেধাকে আমরা প্রমাণ করতে পারছি না। আমরা বারবার বলেছি যে শিক্ষক নিয়োগ হোক, শিক্ষক নিয়োগ হোক, শিক্ষক নিয়োগ হোক। স্কুল ফাঁকা, স্কুলগুলো উঠে যাচ্ছে, স্কুলগুলোর বেহাল দশা। আমরা যখন বিএড ট্রেনিং করেছিলাম তখনই আমরা দেখেছি কি অবস্থা। তারপরে আরও দীর্ঘদিন ধরে এই একটা বাংলার মানে একটা অস্থির একটা অবস্থা শিক্ষা ব্যবস্থায়। আমাদের দাবি এক্সপায়ারি প্যানেল ওটা বাতিল করতে হবে। প্রায় 7,000 ক্যান্ডিডেট চাকরি পেয়েছে শুনেছি আমরা। আর আমাদের তো আগে যা দাবি ছিল আপনারা জানেন, 10 নম্বর আমরা মানি না, অভিজ্ঞতা 10 নম্বর বাতিল করতে হবে। ওএমআর জনসমক্ষে আনতে হবে। কোর্ট বলে দিচ্ছে, হাইকোর্ট ওএমআর জনসমক্ষে আনার কথা বলে দিচ্ছে, কিন্তু এই এসএসসি চেয়ারম্যান, শিক্ষামন্ত্রী এই দপ্তর শুনছেন না কেন? ওএমআর কেন জনসমক্ষে আনা হচ্ছে না? এসএসসির যারা যোগ্য চাকরি প্রার্থী, যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট, এবছর যারা প্রথমবার পরীক্ষা দিয়েছিলেন, তারা আজকে বিকাশ ভবনে নিজেদের দাবি দাওয়া নিয়ে ডেপুটেশন দেওয়ার তাদের কর্মসূচি ছিল। কিন্তু আমরা দেখলাম যারা আজকে এই আন্দোলন করতে এসেছিলেন, বিক্ষোভ দেখাতে এসেছিলেন এবং তাদের দাবি হচ্ছে যে তারা শান্তিপূর্ণভাবে বিকাশ ভবনে গিয়ে শিক্ষা দপ্তরের কাছে ডেপুটেশন দিতে চেয়েছিলেন, কিন্তু পুলিশের তরফে মিছিল শুরুর আগেই কিন্তু তাদেরকে আটক করা হয়। পুলিশের তরফে জানানো হচ্ছে যে এই কর্মসূচির কোনো অনুমতি ছিল না। যদিও চাকরি প্রার্থীদের দাবি, তারা দীর্ঘদিন ধরে চাকরির দাবিতে যে আন্দোলন করছেন, তারা যে যন্ত্রণা ভোগ করছেন, সেই যন্ত্রণা ভোগের জায়গা থেকে তারা কিন্তু শান্তিপূর্ণভাবে আজকে ডেপুটেশন দিতে এসেছিলেন, কিন্তু পুলিশের তরফ থেকে জোরপূর্বক বল প্রয়োগ করে তাদের কিন্তু এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। ক্যামেরায় ডোনা ও পাত্রের সঙ্গে জয়মাল্য দেশমুখ, দূরদর্শন সংবাদ, কলকাতা। সরকারের আর্থিক আনুকূল্যে চলা স্কুলে ভর্তি হতে গেলে কত টাকা ফিস দিতে হবে তার নির্দিষ্ট নিয়ম রয়েছে, কিন্তু সরকারি নির্দেশকে থোড়াই কেয়ার করে জেলায় জেলায় বিভিন্ন স্কুলে ইচ্ছে মতো ফি নেওয়ার অভিযোগ কান পাতলেই শোনা যায়। অতিরিক্ত ফি নেওয়ার প্রতিবাদে আজ পথ অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখালো মালদার গাজলের ময়না হাই স্কুলের ছাত্রছাত্রীরা। তাদের বক্তব্য, সরকার নির্ধারিত ফি 240 টাকা হলেও তাদের কাছ থেকে অনেক বেশি টাকা নেওয়া হচ্ছে।
আমরা পথ অবরোধ করতে বাধ্য হয়েছি, কারণ আমাদের সরকারি নির্দেশিকায় যেখানে 240 টাকা করে ভর্তির ফিজ আছে, সেখানে আমাদের 600 টাকা করে নেওয়া হচ্ছে। এটা আমরা কোনো মতেই মানতে পারছি না। আমাদের জানার মধ্যে অন্যান্য স্কুলে অনেক কম নেওয়া, কিংবা আমাদের স্কুলে অনেক বেশি। মানলাম যে আমাদের স্কুলে অনেক ব্যবস্থা আছে যার জন্য বেশি নেওয়া হয়েছে, কিন্তু আমরা যখন জিজ্ঞেস করলাম স্যারদের কাছে কোনো কারণ ছিল না বলার মতো। এমনকি আমরা বলার পরে আমাদেরকে বকাবকি করলেন তারা। আমরা যখন বললাম যে আমাদের বাড়ির লোক মানতে পারছেন না, যত টাকা আমরা দিতে পারবো না, তখন তারা বললো আগের বার যখন পেরেছে এবারও পারবে, সেটা কোনো ব্যাপার না। আমরা বললাম যে আমরা পারবো না, তাহলে আমাকে একটু ভালো ব্যবস্থা করে দিন। তারা বললো অনেক ব্যবস্থাই তো আছে আমাদের স্কুলে, কোনো কিছু তো কম নেই এখানে। আমরা বললাম, তাতে আমাদেরকে ধমক দিয়ে বলা হলো যে তোমরা তাহলে স্কুল থেকে বেরিয়ে যাও, আমরা চিঠি দিচ্ছি, তাহলে তোমরা স্কুল থেকে চলে যাও, অন্য স্কুলে যাও। আমরা বললাম যে এই টাইমে আমরা যেতে পারবো না। আর এই একই ছবি মেদিনীপুর শহরেও, যেখানে বিদ্যাসাগর বিদ্যাপীঠ এবং নির্মল হৃদয় আশ্রম স্কুলে সরকার নির্ধারিত 240 টাকার বদলে 1200 থেকে 1800 টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ। আজের প্রতিবাদে সোচ্চার হন অভিভাবক এবং পড়ুয়ারা। বিদ্যাসাগর বিদ্যাপীঠের প্রধান শিক্ষককে দীর্ঘক্ষণ তারা ঘেরাও করে রাখেন। অভিভাবকদের চাপে ভর্তি প্রক্রিয়া বন্ধ রাখে স্কুল কর্তৃপক্ষ। নির্মল হৃদয় আশ্রম স্কুলেও বিক্ষোভ দেখানো হয়। অন্য স্কুলে 240 টাকা, এটা নিয়ে সমস্যা। কি বলছেন? ওনারা বলছেন যে আমরা 1200 টাকা নিচ্ছি। এবারে যখন গন্ডগোল হচ্ছে তখন বলছেন যে আমরা সব গার্জেন নিয়ে আমাদের ম্যানেজিং আছে, আমরা বসে আলোচনা করে জানাবো। সরকারি চার্জ 240 টাকা আমরা জানতাম, ফলে এসে দেখছি দুটো বিল বানাচ্ছেন, একটা 285 টাকার বিল আর একটা 915 টাকার বিল। 915 টাকার বিলটা আমরা কথা বললাম যে এই টাকা কেন নেওয়া হচ্ছে, তখন স্যার প্রথমের দিকে বলছিলেন যে যার যার অসুবিধা কেবলমাত্র তাদের জন্য। আমরা বলি না, সকলের জন্যই হওয়া উচিত। তো এই জায়গা থেকে স্যার বলেছেন যে আপাতত ভর্তি প্রক্রিয়া বন্ধ থাকবে। আমাদের মূল দাবি ছিল 285 টাকা, যেটা আপনি বলছেন, ওই টাকাতেই একমাত্র ভর্তি হোক। এবং স্যার বলেছেন স্কুল প্রেসিডেন্টের সাথে কথা বলে আবার পুনরায় ভর্তি করবে। আমাদের এই অনুরোধ রেখেছে। যেমন আবার বিপরীতে আরেকটা জায়গায় বলতে চাই, কিছু কিছু স্যার আমাদেরকে ইতিমধ্যে আবার বলছেন যে হুমকি দিচ্ছেন যথারীতি। তারা বলছেন তোমরা গার্ডিয়ান নয় নিশ্চিত, এভাবে বলছেন। আবার কেউ কেউ বলছেন ছাত্রদেরকে তোমরা বের করে নিয়ে চলে যাও অন্য স্কুলে ভর্তি করতে। একটা বিদ্যাসাগরের নামে হেরিটেজ স্কুল এটা, এই স্কুলে এরকম ভাবে কোনোভাবেই চলতে পারে না। এখানে সরকার নির্ধারিত ফিতেই ভর্তি নিতে হবে এবং 285 টাকাতেই ভর্তি নিতে হবে। রাজ্য পুলিশের শীর্ষস্তরে এবার বড় সড় রদবদল। একসঙ্গে বদলি ও নতুন দায়িত্বে বসানো হলো আইপিএস এবং ডব্লিউবিপিএস ক্যাডারের মোট 26 জন আধিকারিককে। স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের পুলিশ সার্ভিস সেলের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী জনস্বার্থে এই রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং দায়িত্ব গ্রহণের দিন থেকেই তা কার্যকর হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী মেদিনীপুর রেঞ্জের ডিআইজি অনুপ জয়সওয়ালকে রাজ্যের সিআইডির আইজিপি পদে নিয়োগ করা হয়েছে। একই সঙ্গে অরিজিৎ সিনহাকে মেদিনীপুর রেঞ্জের ডিআইজি পদে বহাল রাখা হয়েছে এবং তার উপর জঙ্গলমহল ব্যাটালিয়নের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। কালিম্পংয়ের পুলিশ সুপার শ্রীহরি পান্ডেকে উত্তরবঙ্গ গোয়েন্দা বিভাগের ডিআইজি হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে। হাওড়া, বিধাননগর, ব্যারাকপুর, চন্দননগর, আসানসোল, দুর্গাপুর, শিলিগুড়ি সহ একাধিক পুলিশ কমিশনারেট এবং জেলায় ডেপুটি কমিশনার ও অতিরিক্ত পুলিশ সুপার স্তরে রদবদল করা হয়েছে। হাওড়া পুলিশ কমিশনারেটের কেন্দ্রীয় বিভাগ, সদর দপ্তর এবং ট্রাফিক শাখায় একাধিক আধিকারিকের নতুন নিয়োগ হয়েছে। বিধাননগর পুলিশ কমিশনারেটেও গোয়েন্দা এবং ট্রাফিক বিভাগে দায়িত্ব বদল করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী তাঁর এক্স মাধ্যমে মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করেছেন। এখন সময় একটু বিরতির, পরে রয়েছে আরো খবর। ইলেকট্রিক বিল, মাসকা বাড়ি, স্কুল ফিস সব হয়ে গেছে। বাজেট বানানো শেষ? হ্যাঁ, 5000 বাঁচিয়েছি। নতুন শাড়ি কেনা যাক? না, আগের মাসেই তো কিনেছি। আরেকটা না, আগে বাজেট বানাও, তারপর অল্প অল্প করে বাঁচিয়ে ব্যাংকে সেভ করো আর টাকার অঙ্ক বাড়তে দেখো। খালি লেকচার। তুমি যাও তো এবার। আরবিআই এ কথা বলে, আর্থিক বুদ্ধি জারি, সেই সমৃদ্ধ নারী। ফিরলাম বিরতির পর। মার্কিন সেনার হাতে অপহৃত ভেনেজুয়েলার প্রাক্তন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে আজ কড়া নিরাপত্তার মধ্যে আমেরিকার ম্যানহাটনের আদালতে পেশ করা হয়। হেলিকপ্টার থেকে নামিয়ে তাদের আদালতে নিয়ে যাওয়া হয়। মাদুরোর হাতে হাত কড়া ছিল, তাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা গিয়েছে।
অন্যদিকে ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযান এবং সেদেশের রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে সস্ত্রীক অপহরণ নিয়ে জরুরি বৈঠক ডাকল রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ। পরিষদের অস্থায়ী সদস্য কলম্বিয়ার অনুরোধে এই বৈঠক ডাকা হয়েছে। কলম্বিয়ার এই অনুরোধকে সমর্থন করেছে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাশিয়া এবং চীন। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুয়াতেরেজও মার্কিন সামরিক অভিযান ও ভেনেজুয়েলার বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ভেনেজুয়েলার পর এবার বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড দখলের বাসনা প্রকাশ করলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলাকে যেমন আমেরিকার নিরাপত্তার পক্ষে বিপজ্জনক আখ্যা দিয়েছিলেন, ঠিক সেই সুরেই ট্রাম্প বলেছেন, জাতীয় নিরাপত্তার দৃষ্টিভঙ্গি থেকে আমাদের গ্রিনল্যান্ড প্রয়োজন। গ্রিনল্যান্ডের সর্বত্র রাশিয়া এবং চীনের জাহাজ ঘোরাফেরা করছে। এদিকে গ্রিনল্যান্ড 300 বছর ধরে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের নিয়ন্ত্রণে রয়েছে। ডেনমার্কের প্রধানমন্ত্রী ট্রাম্পের উদ্দেশ্যে বলেছেন, হুমকি দেওয়া বন্ধ করুন। $2020 সালের দিল্লি হিংসা মামলায় অভিযুক্ত উমর খালিদ এবং সরজিল ইমামের জামিনের আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের বিচারপতি অরবিন্দ কুমার এবং বিচারপতি এনভিড আঞ্জেরিয়ার বেঞ্চ দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এই দুই ছাত্রনেতার জামিনের আবেদন খারিজ করে দিলেও এই মামলার বাকি 5 অভিযুক্তকে আজ জামিন দিয়েছে। জলে ভাসানো হল দেশীয় প্রযুক্তিতে নির্মিত দূষণ নিয়ন্ত্রক জলযান সমুদ্র প্রতাপ। ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর এটি নতুন সংযোজন। গোয়া শিপইয়ার্ড লিমিটেড এই জলযান তৈরি হয়েছে। সমুদ্রে তেল ছড়িয়ে পড়া এবং রাসায়নিক দূষণ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সমুদ্র প্রতাপ। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ছাড়াও উপস্থিত ছিলেন উপকূলরক্ষী বাহিনীর আধিকারিকরা। প্রতিরক্ষা মন্ত্রী বলেন, এটি ভারতীয় উপকূলরক্ষী বাহিনী এবং ভারতের আত্মবিশ্বাস বৃদ্ধি করবে। मुझे बताया गया है कि समुद्र प्रताप को विशेष रूप से पॉल्यूशन कंट्रोल के लिए डिजाइन किया गया है, लेकिन इसकी भूमिका मैं मानता हूं यहीं तक सीमित नहीं है। यह सर्च एंड रेस्क्यू ऑपरेशंस में भी उतना ही सक्षम है, कोस्टल पेट्रोल में भी उतना ही प्रभावी है और मैरीटाइम सेफ्टी को मजबूत करने में भी उतना ही यह महत्वपूर्ण है। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ফ্রান্স এবং লুক্সেমবার্গ সফরে। প্রথম পর্যায়ে তিনি পৌঁছন ফ্রান্সে। প্যারিসে আয়োজিত ভারত ফ্রান্স বস্ত্র শিল্প প্রদর্শনী ঘুরে দেখেন তিনি। ভারত ফ্রান্স কৌশলগত অংশীদারিত্ব এবং আন্তর্জাতিক নানা বিষয়ে দুই দেশের বিদেশমন্ত্রীর মধ্যে আলোচনা হবে। বিদেশমন্ত্রী সহ একাধিক নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন ডক্টর এস জয়শঙ্কর। ফ্রান্সের রাষ্ট্রদূত সম্মেলনেও বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 11 জানুয়ারি গুজরাটের সোমনাথ মন্দির দর্শনে যাবেন। সেখানে সোমনাথ স্বাভিমান পর্ব উৎসবে যোগ দেবেন তিনি। এক নিবন্ধে প্রধানমন্ত্রী বলেছেন, 1000 বছর ধরে সোমনাথ মন্দির ভারতের অবিস্মরণীয় সভ্যতা ও চেতনাকে ধারণ করে রয়েছে। 1026 খ্রিস্টাব্দে এর উপর প্রথম আক্রমণ হয়েছিল। এরপর 1000 বছর ধরে বহু আক্রমণ প্রতিহত করে সগর্বে দাঁড়িয়ে রয়েছে এই ঐতিহাসিক মন্দির। পুরুলিয়া শহরের উপকণ্ঠে কেন্দ্রীয় জহর নবোদয় বিদ্যালয় ঘুরে দেখলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার। বিদ্যালয় পরিসরে জিরাফ পার্কের উন্নতি করেন তিনি। ঘুরে দেখেছেন ল্যাবরেটরি। সঙ্গে ছিলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। ডক্টর সুকান্ত মজুমদার বলেন, এই বিদ্যালয় এলাকার শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। बॉडी को बनाएंगे, इसके लिए होता है 4
দিল্লিতে আয়োজন করা হচ্ছে বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়ালগ 2026-এর। এই কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ পেয়েছে জলপাইগুড়ি সদর ব্লকের গড়ালবাড়ির উচ্চ বিদ্যালয়ের কলা বিভাগের ছাত্র রাসেল হক। প্রতিকূলতার মধ্যে পড়াশোনা চালিয়ে এই ডায়ালগে অংশগ্রহণ করতে পেরে খুশি আছি যে আমি বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ যেটা অর্গানাইজ হতে চলেছে নিউ দিল্লি ভারত মণ্ডপমে, তো আমি সেখানে সুযোগ পেয়ে আমি অনেক আনন্দিত এবং আমার ফ্যামিলি অনেক আনন্দিত যে আমি এটা অনেক সারা দেশের মধ্যে চলতেছে এবং গোটা অল ওভার ইন্ডিয়ার ছেলেমেয়েরা এখানে আসতেছে। এখানে নিজের না, এটা র্যাঙ্কিংয়ে না, এটা হচ্ছে একটা কিছু কিছু স্টেজের মাধ্যমে এটা সিলেক্ট করা হয়েছিল। যেমন প্রথমে ফার্স্ট স্টেজে ছিল একটা কুইজ কম্পিটিশন, এটা ছিল এনরোলমেন্ট বা এন্ট্রি লেভেল বলতে পারেন। তারপরে নেক্সটে ছিল আমাদের ডিস্ট্রিক্ট লেভেল, ওটা ছিল এসে রাইটিং একটা। সেই সব পার করে আমি স্টেট লেভেল পার করে আমি এখন ন্যাশনাল লেভেলে আছি। এটা অনেক একটা এনকারেজিং একটা ব্যাপার যে আমি এরকম একটা গরিব ফ্যামিলি থেকে আসি, আমি এরকম একটা পাইছি। তারপরে আমি এটা সবাইকে বলতে চাইবো যে নতুন যারা ইয়ং জেনারেশন আছে, জেনজি যারা আছেন, তারা শুধু মোবাইল ঘেটে না, মোবাইলে অনেক কিছু পাওয়া যায়, সেটা ঘেটে আমরা এরকম একটা জায়গায় আসা যায় মোবাইল দিয়ে। স্টেট লেভেলে ওখানে 3জন সিলেক্ট হয়ে আছে, 3জনের মধ্যে রাসেল হক। ব্ল্যাক বক্সের আইডিয়াটা কি? এইরকম একটা গরিবের সন্তান এইভাবে একটা এরকম ধরনের অ্যাচিভমেন্ট নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাবেন, এইটা আমাদের কাছে খুবই গর্বের বিষয় এবং আমি ওর সার্বিক সাফল্য কামনা করি এবং অন্যান্য যুব সমাজকে আমরা অনুরোধ জানাই যে আপনারাও এরকম ধরনের চেষ্টা করুন। ও যেমন এই যে ঘটনাটা হচ্ছে, এরকম ধরনের একটা কম্পিটিশন হচ্ছে, এই খবরটাও রাখাও আমাদের যুব সমাজের একটা কাজ। সব কম্পিটিশনে আমরা জিততে পারি না, কিন্তু এই কম্পিটিশনে অংশগ্রহণ করাও একটা বড় ব্যাপার। বন্দে মাতরমের সার্ধ শতবর্ষ পূর্তি উপলক্ষে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আজ জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আচার্য রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস অখণ্ড জ্যোতি প্রজ্জ্বল করে বলেন, বন্দে মাতরম শুধু একটি গান নয়, এটি ভারতের জাতীয়তাবাদের আত্মা। We are celebrating 150th anniversary of the great national song Vande Mataram. Vande Mataram is not just a song. That is a song of the soul of India, which has stirred patriotic feelings and also led for the spirited defense of this nation and our venture for gaining freedom. So it is said, breathes there the man with soul so dead, who to himself has never said, this is my own, my native land. It is the same feeling of emotion, love for the motherland, which is invoked by this song. Therefore, we decided we should celebrate it in a befitting manner, particularly in the place Bengal, where from the song was born. ভারতীয় জাদুঘরেও আজ বন্দে মাতরমকে নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজ্যপাল বঙ্কিমচন্দ্রের প্রতিকৃতিতে মাল্য দিয়ে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। জাদুঘর থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল পর্যন্ত এক শোভাযাত্রায় যোগ দেন তিনি। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। The great Rishi Bankim Chandra Chattopadhyay for giving us this golden elixir of songs, the Vande Mataram. India feels proud of it, India feels inspired, India feels encouraged. We want the new generation to also imbibe the spirit of the celestial song Vande Mataram, which is our national song as well.
আগামী 11 জানুয়ারি কলকাতায় দ্য স্টেটম্যান ভিন্টেজ কার র্যালির আসর বসছে। এবার 55তম বর্ষ। প্রদর্শনী ও র্যালিতে থাকবে প্রায় 150টি 4 চাকা ও 2 চাকার ভিন্টেজ গাড়ি এবং বাইক। রয়্যাল ক্যালকাটা টার্ফ ক্লাব প্রাঙ্গণ থেকে শুরু করে উত্তর ও দক্ষিণ কলকাতার বিভিন্ন পথ পরিক্রমা করবে গাড়িগুলি। আজ কলকাতার প্রেস ক্লাবে আয়োজকরা এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। 11ই জানুয়ারি আরসিটিসি পোলো গ্রাউন্ডে আমাদের দ্য স্টেটসম্যান 55th দ্য স্টেটসম্যান ভিন্টেজ অ্যান্ড ক্লাসিক কার র্যালি অনুষ্ঠান হবে। তো এখানে সকাল 8টা থেকে আপনাদের এন্ট্রি থাকবে। সকল দর্শকরা 8টা থেকে আপনারা আসতে পারবেন। সকাল 9:10 ফ্ল্যাগ অফ হবে, আমাদের আর্মি কমান্ডার ফ্ল্যাগ অফ করবেন এবং তারপর গাড়িগুলো কলকাতা শহরের মধ্যে র্যালি রুটে চলে যাবে। প্রথমে নর্থ কলকাতার দিকে যাবে, তারপরে গাড়িগুলো নর্থ কলকাতা ঘুরে এসে সাউথ কলকাতার দিকে যাবে এবং তারপরে আবার এটা আমাদের আরসিটিসি পোলো গ্রাউন্ডে ফিরে আসবে। প্রায় 200 গাড়ি, 190-194টা গাড়ি, প্রায় 200টাই গাড়ি ধরুন আমাদের আরো আসছে। 4 হুইলারে আপনার থাকছে, প্লাস 2 হুইলারেও থাকছে। কারণ দেখুন 4 হুইলারে আপনার ভিন্টেজ সেকশনও হয়, ক্লাসিক সেকশনও হয়, আবার 2 হুইলারে ভিন্টেজও থাকে, ক্লাসিক এরকম ভাগ করে থাকে। বিকজ অফ দ্য ইয়ার অফ মেক, মানে ম্যানুফ্যাকচারিং ইয়ার, সেই ম্যানুফ্যাকচার থেকে কত বছর ধরে আমরা এটাকে ভিন্টেজ করি সেটা আমাদের জাজেসরা আছেন, তারা এটা নির্ধারণ করে। হাওড়া শৈলেন মান্না স্টেডিয়ামে আজ থেকে শুরু হলো কেন্দ্রীয় যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রকের অধীনস্থ মাই ভারতের জেলা পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা। প্রথম দিনে মেয়েদের কাবাডি, লং জাম্প এবং ক্যারাটে প্রতিযোগিতা হয়। অংশগ্রহণ করেছিলেন প্রায় 150 জন তরুণী। কনকনে ঠান্ডায় কাঁপছে দক্ষিণবঙ্গ। আগামী বুধবার থেকে শুক্রবারের মধ্যে পারদ আরো 2 থেকে 3 ডিগ্রি নিচে নামতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এর পাশাপাশি ঘন কুয়াশার দাপটও থাকবে। উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পার্বত্য এলাকায় তুষারপাত হতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আকাশ প্রধানত পরিষ্কার থাকবে। সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা। এখন দেখে নেব রাজ্যের কয়েকটি জায়গার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা। দার্জিলিং এর সর্বোচ্চ তাপমাত্রা 15 ডিগ্রি এবং সর্বনিম্ন 3 ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়ি সর্বোচ্চ 18 ডিগ্রি এবং সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াস। কোচবিহারে সর্বোচ্চ 20 এবং সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস। মালদা সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 15 এবং 11 ডিগ্রি সেলসিয়াস। বহরমপুরে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 23 এবং 9 ডিগ্রি সেলসিয়াস। শ্রীনিকেতনে যথাক্রমে 23 এবং 11 ডিগ্রি সেলসিয়াস। আসানসোলে সর্বোচ্চ 22 এবং সর্বনিম্ন 10 ডিগ্রি সেলসিয়াস। বর্ধমানে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 22 এবং 10 ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়া সর্বোচ্চ 24 ডিগ্রি এবং সর্বনিম্ন 10 ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়ায় সর্বোচ্চ 15 এবং সর্বনিম্ন 9 ডিগ্রি সেলসিয়াস। কৃষ্ণনগরে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 18 এবং 11 ডিগ্রি সেলসিয়াস। দীঘায় সর্বোচ্চ 22 ডিগ্রি এবং সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াস। ডায়মন্ড হারবারে সর্বোচ্চ 22 এবং সর্বনিম্ন 12 ডিগ্রি সেলসিয়াস। এবং শহর কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 18.4 ডিগ্রি এবং 12.5 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে শীর্ষ সংবাদ আরো একবার। অভিষেকের বারুইপুর সভায় র্যাম্পে হাঁটা 3 মৃত ভোটারের বিষয়ে রিপোর্ট পেল কমিশন। অনিচ্ছাকৃত ভুলের কথা মানলেন বিএলও, নতুন করে নাম তুলতে ফর্ম 6 পূরণ। নির্বাচন কমিশনের নির্দেশ মেনে রাজ্যে 85 ঊর্ধ্ব প্রবীণ নাগরিকদের জন্য বাড়ি বাড়ি গিয়ে চলছে এসআইআর এর শুনানি। এসআইআর নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে মতুয়াদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিয়োগের দাবিতে আন্দোলনে ফের উত্তাল শহর। বিকাশ ভবনে এসএসসির নতুন চাকরি প্রার্থীদের ডেপুটেশনকে ঘিরে ধুন্ধুমার।
সরকারি নির্দেশকে থোড়াই কেয়ার, ইচ্ছে মতো ফি নেওয়ার অভিযোগ স্কুলে স্কুলে। মালদা ও মেদিনীপুরে বিক্ষোভে পড়ুয়ারা। সংবাদ প্রবাহ আজকের মতো এ পর্যন্তই। এরপর বাংলা সংবাদ আগামীকাল সকাল 8:30টায়। নমস্কার, শুভরাত্রি।